তো আজকের প্যাসেজটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্যারটস এন্ড দেয়ার অ্যাডাপ্টেশন টু হ্যাবিটেট চেঞ্জ। তো অস্ট্রেলিয়ান প্যারট হচ্ছে আপনার ওই যে মানে টিয়া পাখি আর কি। তো অস্ট্রেলিয়াতে বসবাসকারী যেসব টিয়া পাখি আছে এবং কি তাদের অ্যাডাপ্টেশন, যে পরিবর্তিত যে জলবায়ু বা হ্যাবিটেট চেঞ্জে তারা যে রেসপন্ড করে, তারা কিভাবে অ্যাডাপ্ট করছে, মানিয়ে নিচ্ছে, অভিযোজন ক্ষমতা তাদের বাড়ছে, এইটা নিয়ে আজকের আপনার ইয়া হবে, প্যাসেজ আর কি বর্ণনা করা হবে। এবং এই প্যাসেজে আমরা দেখবো যে আসলে এটা কি ইম্প্যাক্ট করে, ওভারঅল কি আসলে ইম্প্যাক্ট আছে হ্যাবিটেট চেঞ্জের ওয়াইল্ড লাইফের উপর। আচ্ছা, তো প্রথমেই আজকে আপনার কোয়েশ্চেন টাইপের মধ্যে আমরা যদি চলে যাই, প্রথমেই আছে যে ইনফরমেশন ম্যাচিং। হ্যাঁ, উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশন ম্যাচিং হবে। এবং কি ইনফরমেশন ম্যাচিং এ আমাদের দেখতে হবে যে এখানে এ থেকে জেড পর্যন্ত আছে। এ থেকে জেড এর মধ্যে আমার কোন আনসারটা হচ্ছে, কোন প্যারাগ্রাফটা এটার সাথে আসলে ম্যাচ করে, প্রতিটা স্টেটমেন্টের সাথে বা ইনফরমেশনের সাথে। এখানে ইনফরমেশন দেওয়া আছে। দেখেন, 15 নম্বরে বলা আছে যে an example of how one parrot species may survive at the expense of another. আচ্ছা, বুঝতে পারলেন? তো এখানে বলছে যে একটা এক্সাম্পল থাকবে। কোন কিসের এক্সাম্পল থাকবে? একটা প্যারট স্পিসিজ এর, হ্যাঁ, কোনো একটা আপনার টিয়া পাখির একটা জাতের একটা উদাহরণ থাকবে, ওইটা সম্পর্কে কথা থাকবে। এবং কি যেটা নাকি সার্ভাইভ করেছে, কিভাবে সার্ভাইভ করেছে, এক্সপেন্স অফ অ্যানাদার। মানে হচ্ছে আপনার একটার বদলে আরেকটা সার্ভাইভ করেছে। ধরেন যে একটা পাখি মারা গেছে, তার বদলে আরেকটা পাখি হচ্ছে সার্ভাইভ করেছে। এরকম কোন ঘটনা আমরা এখানে দেখবো। তারপরে বলা আছে a description of how plants may adapt to attract birds. তাহলে আপনি মার্ক করবেন এই যে এখানে adapt to attract birds। আর কে অ্যাডাপ্ট করে, অভিযোজিত হয় প্ল্যান্ট। তো ডেসক্রিপশন থাকবে হচ্ছে প্ল্যান্ট গুলো, কিছু আপনার উদ্ভিদ থাকবে, তারা কিভাবে পাখিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, হ্যাঁ, আকর্ষিত করার জন্য তারা কিভাবে অ্যাডাপ্ট করে। তো তারা কি করে, হ্যাঁ, কোন কাজটা করে যাতে করে পাখিরা অ্যাডাপ্ট হতে পারে, মানে আপনার পাখিরা আকর্ষিত হয়, তাদের দিকে অ্যাট্রাকটিভ হয় আপনার প্ল্যান্ট গুলোর প্রতি। আচ্ছা, এটা আমরা দেখবো। তারপর দেখবো যে এক্সাম্পল অফ টু প্যারট স্পিসিস। এখানে মার্ক করে, এখানে কিন্তু কনফিউশন হতে পারে। হ্যাঁ, কখনো দেখবেন একটা স্পিসিস নিয়ে আলোচনা করেছে, আরেকটা প্যাসেজে দেখবেন যে আপনার আরেকটা প্যারাগ্রাফে দেখবেন দুইটা স্পিসিস নিয়ে আলোচনা করেছে। এই দুইটা স্পিসিস এর মধ্যেও কিন্তু আলাদা থাকতে পারে। হ্যাঁ, তো এগুলো খুব সাবধানে আপনি কিয়া করবেন। একটা স্পিসিস পাইলেন, আপনি এটা আনসার দিয়ে দিলেন, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এক্সাম্পল থাকবে, কিসের এক্সাম্পল থাকবে, দুইটা প্যারট স্পিসিস এর। এখানে কিন্তু একটা প্যারট স্পিসিস এর এক্সাম্পল থাকবে। হ্যাঁ, এটুকু পার্থক্য। যেখানে নাকি দুইটা প্যারট স্পিসিস গুলো আপনার বেনিফিটেড হবে ফ্রম দ্য চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট। এই যে এনভায়রনমেন্টাল বা হ্যাবিটেট চেঞ্জ যে হচ্ছে, এটা দ্বারা তারা বেনিফিটেড হবে। তো চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্টের দ্বারা, তো এটা তারা কি করবে, বেনিফিটেড হবে, এনভায়রনমেন্ট চেঞ্জের জন্য তারা উপকৃত হবে। How the varied environmental landscape resulted in a great variety of parrot species. আচ্ছা, এটা বলেছে যে অস্ট্রেলিয়ান যে ল্যান্ডস্কেপ আছে, এটা যে ভ্যারি করে, হ্যাঁ, ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ, এটা কি করেছে, রেজাল্টেড ইন গ্রেট ভ্যারাইটি অফ প্যারট স্পিসিস। আচ্ছা, তাহলে কি অস্ট্রেলিয়াতে এক এক জায়গায় এক এক আবহাওয়া থাকে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য বলেছে ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ। এক এক জায়গায় দেখা যায় যে কখনো গরম থাকে, ওদের অস্ট্রেলিয়ার আরেকটা পার্টে দেখেন যে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, এরকম থাকে। তো এই যে আপনার যে ল্যান্ডস্কেপ গুলো ভিন্নতা হয়, বিভিন্ন সিজনাল চেঞ্জ হয়, বা আপনার ল্যান্ডস্কেপে কখনো পাহাড়, কখনো সমুদ্র, হ্যাঁ, এরকম এই ল্যান্ডস্কেপে আপনার যে ডিফারেন্স আছে, এইটার কারণে কি হয়েছে, এটার ইট রেজাল্টেড ইন গ্রেট ভ্যারাইটি অফ প্যারট স্পিসিস। ধরেন যে মানে আপনার এই ভ্যারিয়েশনের কারণে, ল্যান্ডস্কেপের ভ্যারিয়েশনের কারণে ধরেন সমুদ্র অঞ্চলে কিছু পাখি সার্ভাইভ করে। আবার হচ্ছে আহ কিছু পাখি হচ্ছে আপনার সমুদ্র অঞ্চলে টিকতে পারে না, তারা হচ্ছে জঙ্গলে বাস করে। আবার কিছু পাখি আছে হচ্ছে আপনার সমতল ভূমিতে ভালো মানে বেঁচে থাকতে পারে। তো এইটার উপর ডিপেন্ড করে, দেখেন যে অস্ট্রেলিয়াতে যেহেতু সমুদ্রও আছে, পাহাড়ও আছে, সমতল ভূমিও আছে, এই বিভিন্ন ল্যান্ডস্কেপের কারণে এটা কি উপকার, মানে কি করছে, এটা হচ্ছে বিভিন্ন প্যারট স্পিসিসের সার্ভাইভালে বা ভ্যারাইটি তৈরি করতে এটা হেল্প করছে। হ্যাঁ, এটা আমরা দেখবো। আচ্ছা, তো দেখেন, আপনার ইনফরমেশন গুলো কিন্তু একটু ট্রিকি।
হ্যাঁ, কোন আপনি এই প্যারট স্পিসিস নিয়ে কিন্তু তিনটা কোশ্চেন আসছে। একটা হচ্ছে এক্সাম্পল আছে ওয়ান প্যারট স্পিসিস এর, যেটা নাকি হচ্ছে আপনার সার্ভাইভ করে, আরেকটা প্যারট স্পিসিস হয়তো মারা যায় আর ও সার্ভাইভ করে, এরকম এট দ্য এক্সপেন্স অফ অ্যানাদার। আরেকটা বলবে হচ্ছে দুইটা প্যারট স্পিসিস নিয়ে আলোচনা থাকবে এবং কি তারা বেনিফিটেড হবে থেকে এনভায়রনমেন্ট চেঞ্জ থেকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা থাকবে যে আপনার প্যারট স্পিসিস টিকে থাকতে পারে বা তারা ভালো সার্ভাইভ করতে পারে অস্ট্রেলিয়ার যে যে ভ্যারিড আপনার ল্যান্ডস্কেপ থাকে, বিভিন্ন ল্যান্ডস্কেপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আপনার ল্যান্ডস্কেপের চেঞ্জ থাকে, এইটার কারণে তারা কিন্তু ভালো সার্ভাইভ করতে পারে বা টিকে থাকতে পারে। হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখেন রিজন ওয়াই মোস্ট প্যারট স্পিসিস আর নেটিভ টু দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, তো সাউদার্ন হেমিস্ফিয়ারে কেন আপনার কিছু প্যারট স্পিসিস নেটিভ বা ওইখানে কেন বসবাস করে, ওইখানকে ওইখানকার আপনার স্থানীয় আর কি, সোজা কথা। তো নেটিভ মানে হচ্ছে স্থানীয়। তো স্থানীয় কেন, হ্যাঁ, এটা সম্পর্কে আমরা দেখবো যে এটা কোন রিজনের কারণে। রিজন ওয়াই মোস্ট প্যারট স্পিসিস, অধিকাংশ যেসব প্যারট স্পিসিস আছে অধিকাংশই হচ্ছে আপনার সাউদার্ন হেমিস্ফিয়ারে নেটিভ বা ওই জায়গায় বসবাস করে, হ্যাঁ, স্থানীয় ওইখানকার। তো আমরা দেখবো যে আসলে নেটিভ কিনা এবং কি আপনার কোন জায়গায় নেটিভ আছে। হ্যাঁ, সাউদার্ন হেমিস্ফিয়ার নিয়ে যখন আলোচনা হবে তখন আমরা দেখবো। হ্যাঁ? তো দেখেন এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ নাই, সাউদার্ন হেমিস্ফিয়ার এটা আপনি পাবেন এবং কি আপনার কোন একটা কারণ দেখা যাবে, তখন আপনি এটা আনসার দিবেন। আরেকটা আছে যে এক্সাম্পল অফ প্যারট স্পিসিস উইচ ডিড নট সার্ভাইভ চেঞ্জেস টু দ্য হ্যাবিটেট। কোনো একটা এক্সাম্পল থাকবে একটা প্যারট স্পিসিস নিয়ে, হ্যাঁ, একটা জাতের টিয়া পাখি নিয়ে, যারা নাকি ডিড নট সার্ভাইভ, হ্যাঁ, আহ, বেঁচে থাকতে পারে নাই। কি জন্য বেঁচে থাকতে পারে নাই? হ্যাবিটেট চেঞ্জের কারণে, চেঞ্জেস টু দ্য হ্যাবিটেট। আচ্ছা, তো আমরা কি দেখবো, দেখেন এইখানেও একটা প্যারট স্পিসিস নিয়ে আলোচনা হবে, এইখানেও একটা প্যারট স্পিসিস নিয়ে কথা হবে। হ্যাঁ, কিন্তু ও সার্ভাইভ করেছে অন্যটা মানে এট দ্য এক্সপেন্স অফ অ্যানাদার স্পিসিস, অন্য স্পিসিস এর মারা যাওয়ার কারণে ও টিকে থেকেছে। আবার এইখানে দেখেন বলা আছে যে ও সার্ভাইভ করতে পারে নাই, একটা স্পিসিস নিয়ে আলোচনা হবে প্যারটের, কিন্তু এটা কিন্তু বেঁচে থাকতে পারে নাই। কারণ কি? হ্যাবিটেট চেঞ্জের কারণে, হয়তো তাপমাত্রা ওঠানামা বা অন্য কোনো কারণে। এটা আমরা দেখবো। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ইনফরমেশন ম্যাচিং। আর একটু কুইকলি আমরা এই কোশ্চেন গুলো একটু মার্ক করে যাব। এখানে আছে এমসিকিউ আছে। এখানে বলেছে যে দ্য রাইটার বিলিভস দ্যাট মোস্ট প্যারট স্পিসিস ড্যাশ। তো রাইটার বিলিভ করে কি, রাইটার কি বিশ্বাস করে যে অধিকাংশ প্যারট স্পিসিস যেগুলো আছে এগুলো কি করে, হ্যাঁ, কি হয়, এগুলো পরিণতি কি হয়। আমরা এখানে দেখবো যে মোস্ট প্যারট স্পিসিস এর ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, এই আপনার রাইটারের যে বিশ্বাস বা কথাবার্তা এটা আমরা মেলাবো এখানে। তারপর বলেছে কি, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট প্যারট স্পিক। এই যে আপনার মেইন কথা হচ্ছে প্যারট স্পিক, পাখির যে আপনার টিয়া পাখির ঠোঁট, হ্যাঁ, এটা কিন্তু বেশ ধারালো এবং এই যে আপনার এই যে এখানে দেখেন ছবিতে যে চোখা, হ্যাঁ, সরু। তো এটা কিন্তু প্যারটস এর দিকের যে বিশেষত্ব, এটা নিয়ে রাইটার কি বলেছেন, রাইটার কি বলে, এটা আমরা দেখবো যে রাইটার আসলে কি মন্তব্য করছে। উইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন বাই দ্য রাইটার এজ ডিসঅ্যাডভান্টেজ অফ নেস্টিং বক্সেস। আচ্ছা, কোন অপশনটা বলা নাই, নট মেনশনড, রাইটার দ্বারা, রাইটার মেনশন করে নাই কি হিসেবে, অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজ অফ নেস্টিং বক্সেস। নেস্টিং বক্সের, নেস্টিং বক্স মানে ওই যে পাখির বাসা বানায় দেয়, যে অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে কিছু উন্নত কান্ট্রি গুলোতে ওরা যেটা করে, স্পেশালি ইন অস্ট্রেলিয়া, দে আর ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ। তো তারা যেটা করে যে পাখিরা যেন সুন্দর বাসা বাঁধতে পারে, তাদের যেন কষ্ট না হয়, এই জন্য তারা কিছু অঞ্চলে নেস্টিং বক্স দেয়, বা কাঠের তৈরি বা এগুলো পাখির আপনার গাছের উপরে মানে ছোট ছোট বক্স দিয়ে বা গাছের নিচে এই বক্স বেঁধে রাখে ওইখানে, যাতে করে পাখিগুলো এখানে গিয়ে ডিম দিতে পারে বা বসবাস করতে পারে, মারা না যায়। হ্যাঁ? তো ওদের বেঁচে রাখার, বাঁচিয়ে রাখার জন্য, সংরক্ষণের জন্য এগুলো কাজ করে, এসব উদ্যোগ নেয় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। তো এই নেস্টিং বক্স যে ওরা দেয়, এটার কি ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, যেটা নাকি রাইটার মেনশন করে নাই, নট মেনশন বাই দ্য রাইটার। এটা দেখেন যে মানে জিনিসটা ডিসঅ্যাডভান্টেজ, মানে আপনার অপকারী দিক, কিন্তু এটা
রাইটার লেখে নাই, এটা সম্পর্কে কথা বলে নাই, মেনশন করে নাই। হ্যাঁ, কোন জিনিসটা মেনশন করে নাই ওইটা আমরা দেখবো। তো যেগুলো মেনশন করেছে ওটা ইলিমিনেট করলে, বাদ দিলেই তো আমি যেটা মেনশন করে নাই ওটা পাবো। হ্যাঁ, এইভাবে আনসার বের করবো। তারপরে আপনার গ্যাপ আছে কিছু, এখানে বলেছে যে নো মোর দেন টু ওয়ার্ডস অর এ নাম্বার, এন্ড অর আ নাম্বার। আচ্ছা, তাহলে কি হতে পারে? দুইটা ওয়ার্ড হতে পারে, একটা নাম্বার থাকতে পারে। হ্যাঁ, আবার শুধুমাত্র দুইটা ওয়ার্ড হতে পারে, বা একটা ওয়ার্ডও হতে পারে আনসার। তো দুইটা ওয়ার্ডের বেশি হবে না, এবং কি দুইটা ওয়ার্ড সাথে একটা নাম্বার, এরকমও আনসার হতে পারে। হ্যাঁ? তো এগুলো প্রম্পট গুলো খুব ভালো করে পড়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু মিস করবেন আপনি যেটা বলেছে। হ্যাঁ? আচ্ছা, তো দেখেন প্রথম ইয়াটা আছে, গ্যাপ আছে, দেয়ার আর 345 varieties of parrot in existence। তো 345টা ভ্যারাইটির ইয়ার প্যারটের কিন্তু আপনার অস্তিত্ব আছে। ঠিক আছে? এবং কি আহ, এটা হচ্ছে সারা পৃথিবীর হিসাব আর কি, 345টা জাত আছে। তো 345টার মধ্যে কতগুলো অস্ট্রেলিয়াতে বাস করে এটা দেখেন, এন্ড অফ দিস, এগুলোর মধ্যে ড্যাশ লিভ ইন অস্ট্রেলিয়া, কতগুলো অস্ট্রেলিয়াতে বাস করে। এটা আমরা যদি আনসার খুঁজি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে সংখ্যা রিলেটেড কিছু হবে। আচ্ছা, সংখ্যা বা পার্সেন্টেজ সামথিং হয়তো হবে এরকম। অস্ট্রেলিয়াতে বাস করে এরকম কত পার্সেন্ট আছে বা কতগুলো আছে ভ্যারাইটি, এটা আমরা আনসারে দিই। এটা কিন্তু দেখেন আন্দাজ করা যাচ্ছে। তারপরে এটা বলেছে কি, as early as the dash, as early as the dash, the map maker dash। দেখেন ম্যাপ মেকার একজন আছে যে নাকি ম্যাপ মেকিং করতো, তো তার নাম এখানে হবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু বলে দিচ্ছে যে দা ম্যাপ মেকার অমুক। হ্যাঁ, তো তাহলে এখানে ড্যাশের মধ্যে কোন একটা পার্সনের নাম হয়তো হবে, তো ওইটা আমরা দেখব। এবং কি as early as the dash, as early as the dash মানে হচ্ছে আপনার এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা সময়কে নির্দেশ করছে। হ্যাঁ? তো কোন সময়ে এই ঘটনাটা হয়েছে ওইটা আমরা দেখবো। এখানে হয়তো কোনো একটা সময়ের সালের ইয়া থাকবে, আর হচ্ছে এখানে বলেছে কোন একটা ম্যাপ মেকার যে ম্যাপ মেকিং করে তার নাম থাকবে এখানে। লোকটার নাম কি, লোকটা কে? উনি recognized that parrots live in that part of the world। আচ্ছা, সে রিকগনাইজ করেছিল যে প্যারটরা কোনো একটা নির্দিষ্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে থাকে। এখানে কিন্তু কোশ্চেনে বলেছিল যে সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকে মোস্ট অফ দ্য প্যারটস। এই যে মোস্ট অফ দ্য প্যারট স্পিসিসটা কোথায় নেটিভ? সাউদার্ন হেমিস্ফিয়ারে। তো সাউদার্ন এরিয়া গুলোতে অস্ট্রেলিয়ার থাকে কিনা সাউদার্ন হেমিস্ফিয়ারে, ওইটা আমরা দেখবো। তো ওই দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দ্বারা এখানে কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারকেই খুব সম্ভবত বোঝাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আপনার তিনটা গেল। তারপরে 27 নম্বরে যান, এটা নতুন লাইন। ড্যাশ দ্য ফেমাস পেইন্টার অফ অ্যানিমালস এন্ড বার্ডস। হ্যাঁ, তাহলে দেখেন ড্যাশ দ্য ফেমাস পেইন্টার অফ অ্যানিমালস এন্ড বার্ডস। তাহলে ড্যাশ দ্য ফেমাস পেইন্টার, ধরেন আমি বললাম যে ড্যাশ দ্য ফেমাস পোয়েট অফ বাংলাদেশ, তাহলে কি এখানে কোন একটা, ধরেন কাজী নজরুল বললাম, কাজী নজরুল দ্য ফেমাস পোয়েট অফ বাংলাদেশ, তাহলে এখানে একজন ব্যক্তির নাম হবে না, ফেমাস পেইন্টার যেহেতু। তো ওই লোকটার নাম বোঝাচ্ছে যে নাকি ফেমাস পেইন্টার ছিল অফ, কাদের পেইন্টার ছিল? অ্যানিমাল এবং বার্ড পেইন্টিং করতো। হ্যাঁ? তো এইসব পেইন্টিং করতো, তো ওই লোকটার নাম এখানে বলবে। তো সে কি করেছিল? কমেন্টেড অন দ্য সাইজ এন্ড বিউটি অফ দ্য অস্ট্রেলিয়ান প্যারট। তো এরকম কোন একটা পেইন্টারের নাম এখানে হবে যে নাকি সাইজ এন্ড বিউটি অফ দা প্যারট ফ্যামিলি নিয়ে কথা বলেছে। হ্যাঁ, প্যারট ফ্যামিলির কি সৌন্দর্য, সাইজ কেমন থাকে এটা নিয়ে কথা বলেছিল, কিন্তু সে আসলে পেইন্টার ছিল। হ্যাঁ, কোন লোকটা এটা, ওইটা আমরা বের করব। আচ্ছা, চলেন ওয়ান বাই ওয়ান শুরু করি। আমরা ইনফরমেশন ম্যাচিং এ তো আমরা আগে পরে হিসাব করতে পারবো না, এখানে একটু দেখে রাখি যে আপনার প্যারটস এর বিগ নিয়ে কথা হবে, আর হচ্ছে অধিকাংশ প্যারট স্পিসিস গুলো কি করে এটা আপনার দেখবো আমরা। হ্যাঁ, রাইটার বিশ্বাস করে এরকম কিছু, যে অধিকাংশ প্যারট স্পিসিস, এই যে এখানে বলছে যে মুভ ফ্রম আফ্রিকা এন্ড সাউথ আমেরিকা টু অস্ট্রেলিয়া। তো তারা কোথায় থাকে বা কি করে, হ্যাঁ, তাদের কাজকর্ম, এগুলো নিয়ে অপশন আছে, এটা আমরা দেখবো। আর গ্যাপের প্রথমটা ছিল হচ্ছে 345টা ভ্যারাইটি অফ প্যারট, এটা আমরা দেখবো। 345 যখন পাবো তখনই আমরা ওই ভ্যারাইটি পাইলেই তখন হচ্ছে আনসারে আমরা চলে যাবো। হ্যাঁ, চলেন শুরু করি। আর ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে আমি বলেছিলাম আগে থেকেই যে প্রতিটা প্যারাগ্রাফ আপনারা সামারাইজ করবেন এবং কি সাথে সাথে ম্যাচ করবেন এখানে, কোনটার সাথে আমার আনসারটা মিলে যাচ্ছে, ওইটাই আমার আনসার হবে।
ওকে, চলেন। Parrots are found across the tropic and in all southern hemisphere continents except Antarctica. তাহলে কি প্যারট হচ্ছে আপনার ট্রপিক এরিয়াতে পাওয়া যায়, সাউদার্ন হেমিস্ফিয়ারে পাওয়া যায়, হ্যাঁ, এক্সেপ্ট অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকাতে পাওয়া যায় না, বুঝলাম। বাট নোওয়্যার টু দে ডিসপ্লে সাচ এ রিচনেস অফ ডাইভার্সিটি, তাদের হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ফর্ম অ্যাজ ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে প্যারট পাওয়া যায়, কিন্তু অস্ট্রেলিয়াতে যে পরিমাণ রিচনেস অফ ডাইভার্সিটি আছে, সমৃদ্ধ আপনার একটা বৈচিত্র্য পাওয়া যায় প্রচুর, মানে বিভিন্ন জাতের, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন ডাইভার্সিটির প্যারট পাওয়া যায়, হ্যাঁ, এবং কি বিভিন্ন শেপের বা ফর্মের প্যারট পাওয়া যায়। এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, ওকে। তারপরে বলেছে যে 1/6 of the world's 345 parrot species, এই যে আমার গ্যাপ শুরু হচ্ছে, গ্যাপে পেয়েছিলাম না এটা, এই যে 345টা ভ্যারাইটি অফ প্যারট, হ্যাঁ। তো এখানে বলেছে যে আর ফাউন্ড দেয়ার, কোথায় পাওয়া যায়, তাহলে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, হ্যাঁ। এটা দেয়ার দ্বারা কিন্তু অস্ট্রেলিয়াকে বোঝাচ্ছে। And Australia has long been renowned for the number and variety of its parrots, এবং কি বিভিন্ন জাতের, বিভিন্ন ভ্যারাইটির ইয়ার জন্য, টিয়া পাখির জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত, এটা বলেছে। এখন আমার গ্যাপ কি এখানে কি ছিল, যে 345টা ভ্যারাইটির মধ্যে কতগুলো অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, দেখেন তো কতগুলো পাওয়া যায়। এখানে কি বলছে, 1/6 of the world's 345 parrot species are found there, তাহলে এইটুকু এমন আনসার আছে। কতগুলো পাওয়া যায় বলেন, আপনার ওয়ান আনসার। সিক্স 1/6, রাইট? তাহলে হ্যাঁ 1/6 এখানে কিন্তু কোনো স্পেসিফিক নাম্বার দেয় নাই যে 40টা পাওয়া যায় বা 100টা পাওয়া যায়, এরকম না। এখানে কিন্তু একটা পোর্শন বলেছে 1/6, হ্যাঁ, 1/6। তো 1/6টা কপি করবেন, এখানে সিলেক্ট করলে Ctrl+C দিবেন এবং কি এখানে পেস্ট করে দিবেন, শেষ, হ্যাঁ? আপনার আনসার বসে গেছে, এই যে গাঢ় হয়ে গেছে। আচ্ছা, তো এই গেল একটা আনসার। তারপরে চলে যান, আপনি এটা সামারাইজ করেন তো কি বললো তাহলে। আচ্ছা, পরের গ্যাপটা কি ছিল, যে অ্যাজ আর্লি অ্যাজ ড্যাশ, কোন একটা সাল হবে এখানে, হ্যাঁ। দ্য ম্যাপ মেকার, ম্যাপ মেকারের কথা হবে, এবং কি সাল, কত সালে ম্যাপ মেকার রিকগনাইজ করেছিল, মানে ওই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, প্যারটরা যে ওইখানে বাস করে, অস্ট্রেলিয়ার ওই অংশে বাস করে, এইটা কোন একটা লোক আবিষ্কার করেছিল, রিকগনাইজ করেছিল, এইটা সে হচ্ছে ম্যাপ মেকার ছিল। ওই ম্যাপ মেকারের নাম কি এখানে বসবে, আর হচ্ছে কত সালে করেছে সে, একই লাইনে দুইটা আনসার পাবেন, বা মানে পরপর লাইনে দুইটা আনসার পেয়ে যাবেন। তো আমরা পরে যাচ্ছি, এখানে কোনো কিছু পাইনি, আমরা কোনো ম্যাপ মেকারের কথাবার্তা এখানে পাইনি। এখন সামারাইজ করেন তো এই প্যারাগ্রাফটা কি বলেছে মেইনলি, তাহলে আমরা ইনফরমেশন ম্যাচ করবো আছে কিনা কোনো ইনফো। এখানে বলেছে যে প্যারট হচ্ছে কোন কোন এরিয়াতে পাওয়া যায়, মেইনলি পৃথিবীর, কিন্তু অস্ট্রেলিয়াতে বেশি পাওয়া যায়। 345টা ইয়ার মধ্যে মানে 6/1 অস্ট্রেলিয়াতে, মেজরিটি হচ্ছে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, হ্যাঁ। এটাই বলছে যে, এবং কি বিভিন্ন ভ্যারাইটির, হ্যাঁ, বিভিন্ন নাম্বার এবং ভ্যারাইটি প্যারট এখানে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। এই তো। তো অস্ট্রেলিয়াতে যে পাওয়া যায় তাদের একটা বর্ণনা, ওভারভিউ দিয়ে দিছে এখানে, হ্যাঁ। চলেন তো একটু ম্যাচ করি আমরা। এক্সাম্পল অফ ওয়ান প্যারট স্পিসিস, না এখানে কোনো একটা স্পিসিস নিয়ে কথা নাই, পরেরটুকু আমরা পড়বোই না, বাদ। তারপর বলেছে প্ল্যান্টস অ্যাডাপ্ট টু অ্যাট্রাক্ট বার্ডস, কোনো প্ল্যান্টের কথাবার্তা নাই, হ্যাঁ, বাদ। তারপরে এক্সাম্পল অফ টু প্যারট স্পিসিস, দুইটা প্যারট স্পিসিস নিয়ে এখানে কথা আছে কোনো, না, বলা নাই কিন্তু, বলা আছে বলেন তো। না ভাইয়া তারপরে বলা নাই, হ্যাঁ। তারপরে বলেছে যখন দুইটা প্যারট স্পিসিস বা একটা প্যারট স্পিসিস এর কথা আসবে, তখন নাম বলে দিবে যে এই প্যারট স্পিসিস বা দুইটা প্যারট স্পিসিস, স্পেসিফিকলি লেখা থাকবে, হ্যাঁ। তো আপনার চিন্তার কিছু নাই যে আপনি পাবেন না। আচ্ছা, তারপরে বলেছে ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ রিজাল্টেড ইন ভ্যারাইটি অফ প্যারট স্পিসিস, অস্ট্রেলিয়ার যে বিভিন্ন ল্যান্ডস্কেপ আছে, এখানে দেখেন অস্ট্রেলিয়ার ভিতরে কি কি ল্যান্ডস্কেপ আছে, কেমন আপনার ভ্যারিয়েশন আছে, এটা নিয়ে কোনো বর্ণনা দিছে এখানে, না ভাইয়া বলেন তো। না। তো যেহেতু দেয় নাই, তাহলে আমার এটা আনসার হবে না, হ্যাঁ? এটা কনফিউজ হতে পারে যে এখানে অস্ট্রেলিয়ার কথা বলা আছে, ডাইভার্সিটি ফর্ম বলা আছে, তাহলে হয়তো এটাই আনসার হবে। তো কনফিউজ হওয়া যাবে না। তারপরে দেখেন রিজন, কোন একটা রিজন দেখিয়েছে মোস্ট প্যারট স্পিসিস গুলো সাউদার্ন হেমিস্ফিয়ারের নেটিভ, কেন ওইখানে স্থানীয়, কেন ওইখানে কেন বসবাস করে বেশিরভাগ আহ, আপনার টিয়া পাখির জাত কেন এখানে বাস করে, এই সম্পর্কিত একটা কারণ দেখিয়েছে, না এখানে কোনো কারণ দেখায় নাই। তারপরে চলে যান, লাস্টে বলেছে যে
এক্সাম্পল অফ প্যারট স্পিসিস যেটা নাকি সার্ভাইভ করে নাই হ্যাবিটেট চেঞ্জের কারণে। হ্যাবিটেট চেঞ্জের কারণে সার্ভাইভ করে নাই, এই রিলেটেড কোনো কথাবার্তা নাই। মানে আমি কিন্তু একটাও পাইলাম না। বুঝতে পারছেন? এরকম হতে পারে সবগুলো প্যারাগ্রাফ থেকে তো আপনার আনসার থাকবে না, হ্যাঁ? তো এ নাম্বার কোনোটার আমরা আনসার পাচ্ছি না, কিন্তু ম্যাচ করে নাই মানে বাদ। বুঝতে পারছেন? আচ্ছা, পাইলাম না মানে বাদ, সমস্যা নাই। এর পরের প্যারাগ্রাফে চলে যান, আমরা একটা গ্যাপ পেয়েছি এটাতে। এখন আমরা কি খেয়াল করব? দেখেন, গ্যাপ যেহেতু শুরু হয়েছে মানে পর পর কয়েক লাইনের মধ্যে আরো আনসার পাবেন, এটা মনে রাখবেন, হ্যাঁ? যদি আপনার প্যাসেজ খুব বেশি কঠিন না হয়। আর যদি কঠিন হয় তাহলে আপনার অনেক দূরে দূরে আনসার পাবেন। আচ্ছা, যেহেতু এখানে আমরা একটা আনসার পাইছি এই লাইনে, পরে এখন আনসার পাওয়ার কথা। এখন আনসার কেমন হবে? কোন একটা ম্যাপ মেকারের নাম থাকবে এবং কি সে কত সালে রিকগনাইজ করেছিল আহ ওই অস্ট্রেলিয়ার ওই পার্ট যেখানে বেশিরভাগ প্যারট পাওয়া যায়। চলেন দেখি। ইন দ্য 16th century, the German cartographer Mercator made a world map that included a place somewhere near present-day Australia that he named Terra Sitacoram, the land of parrots. Uh, and the first European settlers in Australia often referred to the country as a parrot land. আচ্ছা, এখন এইটুক পর্যন্ত আমাকে বলেন যে গ্যাপের কোনো কিছু আছে কি নাই? জি স্যার, আছে, একটা নাম আছে। হ্যাঁ, কোনটা আছে? স্যার নেমড টেরা পিস্টাকোরম, না হ্যাঁ, পিটাসকোরম। এখন সে এটা এটা কি বলছে বলেন তো? সে মানে বলছে সেই সে হচ্ছে কার্টোগ্রাফার ছিল। কার্টোগ্রাফার হচ্ছে আপনার ওই যে যারা মানচিত্র আঁকে, হ্যাঁ? তো ম্যাপ বানায় আর কি। তো এখানে কিন্তু কার্টোগ্রাফার লেখা আছে, আর এখানে আপনার বলছে কি ম্যাপ মেকার। বুঝতে পারছেন? এখন এই ম্যাপ মেকারের বা কার্টোগ্রাফারের নাম কি ছিল এটা আগে আনসার করেন। কে ছিল? লোকটার নাম কি? জার্মান কার্টোগ্রাফার মার্কেটর। এই যে এটা, বুঝতে পারছেন? তাহলে কার্টোগ্রাফারটা কিন্তু আমার একটা মেইন ওয়ার্ড। কার্টোগ্রাফার মানে ম্যাপ মেকার, যারা ম্যাপ বানায়। তো এখন আপনি কার্টোগ্রাফার না বুঝলে কিন্তু আনসার বুঝবেন না। আচ্ছা, তো এই জার্মান ম্যাপ মেকার বা কার্টোগ্রাফার, তার নাম ছিল মার্কারেটর। ওর নাম ছিল মার্কারেটর। এই যে কপি করেন পেস্ট করেন, আগে নামটা লেখেন মার্কেটের। শেষ। তারপরে আপনি চলে যান যে কত সালে সে রিকগনাইজ করেছিল যে অস্ট্রেলিয়ার ওই অংশটাতে বেশি পরিমাণে বা অনেক পরিমাণে টিয়া পাখি পাওয়া যায়। এখন চলেন তো কত সালে এসে করেছিল, এখানে সাল দেওয়া আছে? জি স্যার, একটা সাল বলেন, দেওয়া কোথায় আছে বলেন? 4th লাইনে। এই যে এখানে না, এখানে কি বলছে দেখেন। 1865 সালে ব্রিটিশ ন্যাচারালিস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর্টিস্ট জন বোল্ট। না, এখানে তো ব্রিটিশ ন্যাচারালিস্টে চলে গেছে। আমার তো কথা এটা না, কথা হচ্ছে এই যে মার্কারেটর নিয়ে কথা, কার্টোগ্রাফার যে নাকি ম্যাপ মেকার, ও কি বলছিল এটা নিয়ে আমার কথা। আমার তো পরের লাইনে এই সাল হবে না, হ্যাঁ? তো তাহলে তাহলে ও ভাইয়া কত সালে বলছিল উপরে দেখেন তো। 16th সেঞ্চুরি এটা হবে? এই যে দেখতে 16th পারছেন, সেঞ্চুরি। এই যে ডিটেক্ট করলাম 16তম সেঞ্চুরিতে, হ্যাঁ? এই 1600 সালের দিকে ও হচ্ছে আপনার মন্তব্য করেছিল, সে একটা ম্যাপ বানিয়েছিল, হ্যাঁ, মেড আ ওয়ার্ল্ড ম্যাপ। ম্যাপের মধ্যে একটা জায়গা ছিল, কোন একটা জায়গা ইনক্লুডেড ছিল। ধরেন একটা ম্যাপ গোল, এটার জায়গায় এই কর্নারে একটা জায়গা আছে। ওই জায়গাটা হচ্ছে সামওয়্যার নিয়ার প্রেজেন্ট অস্ট্রেলিয়া, যেটা নাকি অস্ট্রেলিয়ার কাছাকাছি। বুঝতে পারছেন? ম্যাপের মধ্যে ও যে জায়গাটা হচ্ছে মানে একটা জায়গা ও মার্ক করছিল, ওই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া। আজকাল মানে আজকে বর্তমান যুগে অস্ট্রেলিয়ার নামকরণ করা হয়েছে, আগে তো নাম ছিল না। তো সে নাম দিছিল হচ্ছে এই অস্ট্রেলিয়ার ওই অঞ্চলটার নাম দিছিল টেরাসিটোরাম, সিটাকোরাম। টেরাসিটোরাম কেন বলা হয়েছিল? যে ওই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে টিয়া পাখি পাওয়া যায়, ল্যান্ড অফ প্যারটও বলা যায়, হ্যাঁ? এই জন্য বলছিল। বুঝতে পারছেন? তো প্যারট ল্যান্ডও বলা মানে পরবর্তীতে নাম হয়েছিল এটার। তো অস্ট্রেলিয়ার ওই অঞ্চলটাতে মানে অস্ট্রেলিয়ার কান্ট্রিটাকে ওরা ম্যাপ বানানোর সময় অস্ট্রেলিয়াকে মার্ক করছিল যে এই অঞ্চলটাতে বেশি পরিমাণে টিয়া পাখি পাওয়া যায়, প্রচুর টিয়া পাখি ওইখান থেকে আসে। তো কত সালে করেছিল? 1600 সেঞ্চুরিতে, হ্যাঁ? এবং কি 1600 শতাব্দীতে, এবং কি জার্মান কার্টোগ্রাফার নাম হচ্ছে মার্কারেটর। তাহলে আমার আনসার হচ্ছে 16 সেঞ্চুরি। বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র 16 সেঞ্চুরি এইটু কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন, শেষ। এরপরে যান, এখানে বলছিল যে এই লাইন শেষ, হ্যাঁ? তাহলে মার্কারেটরের কাহিনী শেষ। এরপরের লাইনে কি বলছিল? যে ড্যাশ দ্য ফেমাস পেইন্টার অফ অ্যানিমালস এন্ড বার্ডস। আচ্ছা,
আরেকজনের কথা বলছে যে নাকি ফেমাস পেইন্টার ছিল অ্যানিমাল এবং বার্ডের। এখন দেখেন তো এখানে কোনো পেইন্টারের কথা আছে কিনা, এ পর্যন্ত তো মার্কারেটরের কথা। তারপরে বলছে ইন 1865 ব্রিটিশ ন্যাচারালিস্ট এন্ড ওয়াইল্ড লাইফ আর্টিস্ট, এই যে আর্টিস্ট আর হচ্ছে পেইন্টার। আর্টিস্ট মানে কি, যে আর্ট করে, বুঝতে পারছেন? এবং তাহলে কি জন এই হ্যাঁ, টিচার কি নাম? এই ন্যাচারালিস্ট এবং আর্টিস্ট তার নাম ছিল কি, জন জন গোল্ড। ক্লাউড। Right? তো জন গোল্ড কি করেছিল, আরে বাবা, হ্যাঁ, জন গোল্ড কি করেছিল, তার নামটা আগে লিখি আমরা। জন গোল্ড, সে কি করেছিল আসলে, সে এটার সাথে মিলে নাকি দেখি, যে সে হচ্ছে পেইন্টার ছিল, সে এই যে আর্টিস্ট ছিল, ঠিক আছে, এবং কি সে ওয়াইল্ড লাইফ আর্টিস্ট ছিল। ওয়াইল্ড লাইফ মানে কি, যে নাকি ওই যে আপনার অ্যানিমাল বার্ড এগুলা নিয়ে পেন্টিং করে বা আর্ট করে। তাহলে এই যে দেখেন, ফেমাস পেইন্টার অফ অ্যানিমাল এন্ড বার্ডস, মিলে গেছে না? কমেন্টেড অন দ্য সাইজ এন্ড বিউটি অফ দ্য অস্ট্রেলিয়ান প্যারট। সে আসলে সাইজ এবং আপনার বিউটি নিয়ে, সৌন্দর্য এবং কি প্যারট গুলার, পাখিগুলার সাইজ কেমন হয় এটা নিয়ে কমেন্ট করেছিল কিনা একটু দেখেন। নো গ্রুপ অফ বার্ডস, সে বলেছিল, নো গ্রুপ অফ বার্ডস গিভস অস্ট্রেলিয়া সো ট্রপিক্যাল এন্ড বিনাইন as an air as the numerous species of this great family by which it is tenanted. তো দেখেন, এইটা নিয়ে কিন্তু সে মন্তব্য করেছিল যে আসলে এই অস্ট্রেলিয়ার মতো এই ইয়া পাখিগুলোর মতো অন্য কেউ কিন্তু আপনার আহ এই সৌন্দর্য বা হচ্ছে এত পরিমাণ স্পিসিস এগুলো আসলে দেখা যায় না টিয়া পাখির এই ইয়া ছাড়া, টিয়া পাখিটা ছাড়া। হ্যাঁ, এটা সম্পর্কে সে মন্তব্য করেছিল, বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। তো দেখেন আমার কিন্তু গ্যাপের কিন্তু আনসার আমি পেয়ে গেলাম। এখন আপনি যদি প্রথমে শুধু ইনফরমেশন ম্যাচিং করেন, আপনি কিন্তু গ্যাপটা মিস করতেছেন। প্রথম 2 প্যারাতেই সব গ্যাপ আপনার আনসার হয়ে যাবে, 4টা গ্যাপ, 4 নাম্বার এখানে পেয়ে গেছেন আপনি। তো এই জন্য সবগুলো একসাথে আনসার করবেন, একে একে আপনি যখন আনসারটা পেয়ে যাবেন। গ্যাপের ক্ষেত্রে স্পেশালি পর পর পাওয়া যায়, হ্যাঁ, যেমন 2টা প্যারাতেই আমরা কিন্তু সবগুলো 4টা আনসার পেয়ে গেছি, হ্যাঁ, এরকম। তো গ্যাপের ক্ষেত্রে এটা একটু মনে রাখবেন। এখন আপনি দেখেন গ্যাপের কাহিনী আপনার শেষ, এখন আপনার 2টা টাইপের কোশ্চেন নিয়ে ডিল করা লাগবে। আপনার ঝামেলা কিন্তু কমছে, এখন 3টা কোশ্চেন টাইপ থেকে 2টাতে চলে আসলেন। এখন আপনি মেলান, এটার আপনি কি সামারি করলেন বলেন তো? এই যে আপনি কিওয়ার্ড যেগুলা দেখছে মানে মার্ক করছেন, এটা দেখে দেখে বুঝেন তো যে আপনি কি বলছেন, সারাংশ করেন। 1600 শতাব্দীতে একজন আপনার ম্যাপ মেকার যে ম্যাপ বানায়, সে বলছে যে মানে একটা অঞ্চল আছে পৃথিবীতে, ওই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে ল্যান্ড অফ প্যারটস, প্রচুর পরিমাণে টিয়া পাখি পাওয়া যায়, প্যারট পাওয়া যায়, হ্যাঁ? তারপরে আবার 1865 সালে জন গোল্ড নামের একজন আর্টিস্ট ছিল, সে হচ্ছে টিয়া পাখিগুলা সম্পর্কে বলছে যে টিয়া পাখিগুলো হচ্ছে সুন্দর, এগুলো সাইজ শেপ এগুলো হচ্ছে আপনার মানে খুব সুদর্শন, এগুলা খুব সুন্দর, এরকম কথাবার্তা বলছে। আচ্ছা, তো এই জিনিসটা দেখেন সামারাইজ করলে বোঝা যায় যে ওরা মেনলি টিয়া পাখির একটা মানে ওভারভিউ তুলে ধরছে যে কোন অঞ্চলে পাওয়া যায় এবং কি ওই জায়গার টিয়া পাখিগুলো দেখতে কেমন, শেপ টেপ কেমন, এগুলো সব কথাবার্তা। 16 নম্বর। এখন জানতো দেখেন প্যাসেজ গুলা, ইয়াগুলা, অপশন গুলা পেলাম। এক্সাম্পল অফ ওয়ান প্যারট স্পিসিস, না কোনো একটা স্পিসিস নিয়ে এখানে কথা হয় নাই, বাট প্ল্যান্টস দ্যাট অ্যাডাপ্ট টু অ্যাট্রাক্ট বার্ডস। হ্যাঁ, কোনো প্ল্যান্ট সম্পর্কে কথা আছে, কোনো উদ্ভিদ সম্পর্কে, গাছ সম্পর্কে, প্ল্যান্ট সম্পর্কে কোনো কথাবার্তা নাই, হ্যাঁ, এটাও বাদ। তারপরে এক্সাম্পল অফ টু প্যারট স্পিসিস, না প্যারট স্পিসিস 2টা, 1টা, 5টা কোনো উদাহরণ নাই। তারপরে ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ রেজাল্টেড ইন ভ্যারাইটি অফ প্যারট স্পিসিস, অস্ট্রেলিয়ার বিভিন্ন ল্যান্ডস্কেপের কারণে যে বিভিন্ন জাতের প্যারট উৎপন্ন হয়েছে এটা সম্পর্কেও কথাবার্তা নাই, হ্যাঁ। তারপরে দেখেন রিজন ওয়াই মোস্ট প্যারট স্পিসিস নেটিভ টু সাউদার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার নিয়ে তো এখানে কথাবার্তাই নেই, বাদ। তারপরে এক্সাম্পল অফ ওয়ান প্যারট স্পিসিস, না একটা প্যারট স্পিসিস নিয়ে এখানে কথাবার্তা বলে নাই। তাহলে আমরা কিন্তু বি নাম্বারও এখানে আনসার কিন্তু পাইলাম, বুঝতে পারছেন? তো আপনারা কিন্তু হতাশ হবেন না, এ বি আপনি ইনফরমেশন ম্যাচিং একটা পাচ্ছেন না, আপনি ভাবতেছেন যে আমার ভুল হইলো নাকি, আমি কই আছি, হয়তো অনেকে পেয়ে গেছে আনসার আমি পাচ্ছি। হ্যাঁ, এরকম ভাবার কিছু নেই, আনসার নাই থাকতে পারে, এ বি সি ডি 3টা 4টা কিন্তু নাই থাকতে পারে। কিন্তু নর্মালি হচ্ছে আপনার 3টা 4টা এত গ্যাপ দেয় না, নর্মালি 1টা বা 2টা প্যারাগ্রাফ দেখা যায় যে অনেক সময় গ্যাপ দেয়, থাকে না আনসার ইনফরমেশন। তারপরে এটা চলে যাচ্ছে, প্যারটস আর ডিসেন্ডেন্টস অফ অ্যান এনশিয়েন্ট লাইন। তো প্যারট গুলো ডিসেন্ড হয়েছে বা এগুলো এসেছে
অবতরণ করেছে কোথা থেকে? কোনো একটা আপনার এনশিয়েন্ট লাইন থেকে, ওদের একটা বংশ পরম্পরা এটা এসছে, হ্যাঁ। অন্য কোনো পাখির বা অন্য কোনো স্পিসিজের দেখা যায় যে লাইন থেকে, বংশ থেকে এসছে, এটা তৈরি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ডিউ টু দেয়ার গ্রেট ডাইভার্সিটি, যেহেতু অনেক প্রচুর পরিমাণে ওদের ডাইভার্সিটি, বৈচিত্র্য, এক একটা এক এক শেপ, এক একটা এক এক কালার, হ্যাঁ, এক একজনের ঠোঁট এক এক রকম। তো এই ডাইভার্সিটির কারণে, and since most species inhabit Africa, Australia, and South Africa, it seems almost certain that parrots originated millions of years ago on the ancient southern continent of Gondwana before it broke up into the separate southern hemisphere. আচ্ছা, সাউদার্ন হেমিস্ফিয়ারের মেনশন আছে কয়েকবার, ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি একটু ব্রেকডাউন করে বুঝেন। এখানে বলতেছে যে যেহেতু তাদের অনেক ডাইভার্সিটি এবং কি অধিকাংশ স্পিসিস, সিন্স মোস্ট স্পিসিস ইনহ্যাবিট, মানে বসবাস করে আফ্রিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকাতে, তো এই তিনটা অঞ্চলে মানে ওয়ার্ল্ডের অধিকাংশ আপনার প্যারট গুলা, টিয়া পাখিগুলা বাস করে। এবং কি এটা অনেকটা নিশ্চিত ভাবে বলা যায় যে প্যারট গুলা অরিজিনেট হয়েছিল মিলিয়ন্স অফ ইয়ার্স এগো। তাদের উৎপত্তি হয়েছিল কয়েক মিলিয়ন বছর আগে, যখন নাকি এনশিয়েন্ট সাউদার্ন কন্টিনেন্ট অফ গোন্দওয়ানা ছিল, হ্যাঁ, একটা অঞ্চলের নাম বলেছে, সাউদার্ন কন্টিনেন্ট অফ গোন্দওয়ানা। এবং কি বিফোর ইট ব্রোক আপ, যেটা নাকি পরবর্তীতে ভেঙে গিয়েছিল, হ্যাঁ। তো দেখেন, নেগেটিভ কথাবার্তা এগুলো মার্ক করবেন। কোন একটা কিছু ভেঙে গেছে, স্প্লিট হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে একটা আরেকটা থেকে, এগুলো মার্ক করতে, এগুলো থেকে কিন্তু আপনার আনসার পাওয়ার চান্স থাকে। আচ্ছা, তো এটা পরবর্তীতে প্রথমে ছিল গোন্দওয়ানা, ওই অঞ্চলটার নাম, এবং কি পরবর্তীতে এটা ভেঙে সাউদার্ন হেমিস্ফিয়ার হয়েছে, হ্যাঁ। সাউদার্ন হেমিস্ফিয়ারের কিছু কন্টিনেন্ট হয়েছে, আমরা যেটা নাকি আজকাল চিনি। আচ্ছা, much of Gondwana comprised vast rainforests intersected by huge slow flowing rivers. আচ্ছা, ওইখানে হচ্ছে আপনার অনেক পরিমাণে রেইন ফরেস্ট ছিল, হ্যাঁ, ওই গোন্দওয়ানার ওই অঞ্চলে রেইন ফরেস্ট ছিল, রিভার ছিল, এবং কি এক্সপেন্সিভ লেকস, অনেক বড় বড়, যেগুলো এক্সপ্যান্ড করেছে, বিস্তৃত লেক ছিল, হ্যাঁ। আচ্ছা, এক্সপেন্সিভ আর এক্সপেন্সিভ এক না, কিন্তু এক্সপেন্সিভ হচ্ছে দামি, আর এক্সপেন্সিভ হচ্ছে যেটা বিস্তৃত থাকে, হ্যাঁ। আচ্ছা, এক্সপ্যান্ড করে যেটা। আচ্ছা, এ আর ই এর পার্থক্য। তো এক্সপেন্সিভ লেক মানে বিস্তৃত লেক ছিল কিছু। তো ওই অঞ্চলটা এরকম ছিল, প্রচুর বৃষ্টি হতো, রিভার ছিল, নদী ছিল, লেক ছিল, হ্যাঁ। আচ্ছা, বাট বাই 8 million years ago great changes were underway. আচ্ছা, আট আপনার 8 মিলিয়ন বছর আগে দেখা গেল যে অনেক প্রচুর পরিমাণ চেঞ্জ হয়েছে, হ্যাঁ? বিশাল কোন ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। গ্রেট চেঞ্জ ওয়ার আন্ডারওয়ে। আচ্ছা, কি গ্রেট চেঞ্জ হলো দেখি। দ্য সেন্টার অফ দ্য কন্টিনেন্ট অফ অস্ট্রেলিয়া হ্যাড বিগান টু ড্রাই আউট। আস্তে আস্তে ওই অঞ্চলটা কি হলো, যে আপনার দেখা গেল যে ড্রাই আউট হলো, হ্যাঁ, শুকিয়ে গেল। এই যে লেক ছিল, রিভার ছিল, প্রচুর পানি ছিল ওই অঞ্চলটাতে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওইটা, ওই সেন্টার অফ দ্য কন্টিনেন্টটা আপনার শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। And the rainforests that once covered it gradually contracted to the continental margins. এটা এই যে রেইন ফরেস্ট বন ছিল এখানে, হ্যাঁ, ওই জায়গাটাও দেখা গেল কন্ট্রাক্ট হয়ে গেল, সংকুচিত হয়ে গেল ওই জায়গাটা, হ্যাঁ, কমে গেল। Where to a limited extent they still exist today. তারা কিছুটা হলেও এখনো লিমিটেড এক্সটেন্টে তারা আপনার স্বল্প পরিমাণে এখনো রেইন ফরেস্ট আছে, কিন্তু ওই আগের মতো করে নাই। গোন্দওয়ানা অঞ্চল যখন ছিল তখন যে পরিমাণ রেইন ফরেস্ট ছিল, রিভার ছিল, লেক ছিল, এখন আর নাই। চলেন, এটা এখানে মেইন ওয়ার্ড গুলো দেখেন। এখানে বলছে যে প্যারট গুলো হচ্ছে পড়ায় আসছে, অন্য লাইন থেকে ডিসেন্ড করেছে, এবং কি অনেক ডাইভার্সিটি আছে, হ্যাঁ, বৈচিত্র্য আছে, আহ এই অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায়, এবং কি এগুলো কয়েক মিলিয়ন বছর আগে পাওয়া যাইতো গোন্দওয়ানাতে। গোন্দওয়ানা পরবর্তীতে ভেঙে, হ্যাঁ, ভেঙে সেপারেট অঞ্চলে পরিণত হয়েছে। একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, মানে ওই ভেঙে সাউদার্ন হেমিস্ফিয়ারের বিভিন্ন কন্টিনেন্টে পরিণত হয়েছে, হ্যাঁ। তো আপনার বিভিন্ন কন্টিনেন্ট যখন ভেঙে গেল, তারপরে দেখা গেল যে গোন্ডওয়ানার সময়ে অনেক পরিমাণ লেক, রিভার এগুলা ছিল, কিন্তু পরবর্তীতে 8 মিলিয়ন বছর আগে এই লেক, রিভার গুলা চেঞ্জ হয়ে এগুলো শুকিয়ে গেল, ড্রাই আউট হয়ে গেল। এবং কি আজকাল এখন আমরা যদি ওই অঞ্চলে যাই তাহলে দেখা যাবে খুব কম পরিমাণে এগুলো এখনো এক্সিস্ট করে, হ্যাঁ? চলেন, এখন আমরা আনসার গুলো মানে অপশন গুলো মেলাই, যে আসলে কোনোটা পাই কিনা। আচ্ছা, an example of one parrot species
একটা প্যারট স্পিসিস নিয়ে কথাবার্তা আছে? না, নাই। প্ল্যান্টস, যেটা নাকি বার্ড অ্যাট্রাক্ট করার জন্য অ্যাডাপ্ট করে, এটা নিয়েও কোনো প্ল্যান্ট নিয়ে কথাই নাই। তারপরে বলছে যে এক্সাম্পল অফ টু প্যারট স্পিসিস, না, দুইটা। তারপরে বলছে ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ রেজাল্টেড ইন প্যারট স্পিসিস। আচ্ছা দেখেন তো এইটা মিলে কি আমাদের মিলে যে আপনার আহ বিভিন্ন ইয়ার কারণে, ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপের কারণে আমাদের নতুন নতুন কিছু প্যারট স্পিসিস এর জন্ম হয়েছে, বা বিভিন্ন ধরনের প্যারট স্পিসিস এর ইয়া হয়েছে। হ্যাঁ, না স্যার, এটা হয় না। না, এটাও আমাদের নাই, রাইট? আচ্ছা, তারপরে দেখেন বলেছে যে রিজন ওয়াই মোস্ট প্যারট স্পিসিস নেটিভ টু সাউদার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, তো এখন আমরা বলতে পারি এই জিনিসটা আছে কিনা, বলেন তো? এই জিনিসটা আছে, কিন্তু এটার 100% মিলে না স্যার। লাস্টেরটা কি মিলে? হ্যাঁ, এটাই হবে আনসার। 100% মিলে না, কিন্তু এইখানে এই যে দেখেন, ডিউ টু দেয়ার গ্রেট ডাইভার্সিটি সিন্স মোস্ট স্পিসিস ইনহ্যাবিট অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা, it seems almost certain that parrots originated millions of years ago on the ancient southern continent of Gondwana, যেটা নাকি আপনার ব্রেকআপ হয়ে, মানে ভেঙে গিয়ে সেপারেট কন্টিনেন্টে পরিণত হয়েছে। এইটুক যদি আপনি পড়েন, এখন আপনি যদি মিলান যে অধিকাংশ প্যারট স্পিসিস, এই যে এখানে বলছে কি যে মোস্ট প্যারট, এই যে এইটুক থেকে পড়েন, মোস্ট প্যারট স্পিসিস এই অঞ্চলে পাওয়া যায়, ঠিক আছে, মিলতেছে। আর নেটিভ টু সাউদার্ন হেমিস্ফিয়ার, এই যে সাউদার্ন হেমিস্ফিয়ারের কন্টিনেন্টে পরবর্তীতে যেটা পরিণত হয়েছে, আগে গন্ডওয়ানা ছিল, তো গন্ডওয়ানা মানেই তো সাউদার্ন হেমিস্ফিয়ারের কন্টিনেন্ট। ওই অঞ্চলটা ভাঙা যখন সাউদার্ন কন্টিনেন্টে পরিণত হইলো হেমিস্ফিয়ারের, তখন ওই এই অঞ্চলটাতেই কিন্তু আপনার আগে থেকেই, পূর্বে থেকেই কি পাওয়া যেত, প্রচুর পরিমাণে মোস্ট অফ দ্য প্যারট গুলো পাওয়া যায়। তাহলে মিলে তথ্য দেখেন, আপনার 2-3 লাইন ভাইয়া, কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না। এটা মিলে। বুঝতে পারছেন? তাহলে আমার আনসার কি, সি নাম্বার প্যারাগ্রাফ না? এই যে সি, বুঝতে পারছেন? এটা হলো এই আনসার গুলো যেগুলো দিচ্ছে, এগুলো কিন্তু প্যারাগ্রাফের নাম, এই যে সি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, এখানে দেখেন তো আমার এমসিকিউ কোনোটা মিলে কিনা। রাইটারের বিলিফ নিয়ে কথাবার্তা ছিল, যে রাইটার কি বিলিভ করে। Writer believes that most parrot species move from Africa and South America to Australia. সাউথ আফ্রিকা এবং সাউথ আমেরিকা থেকে অস্ট্রেলিয়াতে মুভ করছে, এই রিলেটেড কোনো তথ্যই নাই। হ্যাঁ, শুধুমাত্র বলছে যে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং সাউথ আমেরিকাতে বেশিরভাগ প্যারট পাওয়া যায়, বেশিরভাগ জাতগুলো পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু মুভ করছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে, এটা নিয়ে কোনো কথা নেই, বাদ। তারপরে চলে যান, had ancestors in either Africa, Australia or South America. তাদের অ্যানসেস্টর ছিল, তাদের যে পূর্বপুরুষ ছিল, এগুলো হচ্ছে এই অঞ্চলগুলাতে পাওয়া যাইত। হ্যাঁ, তো পূর্বপুরুষ ছিল, এটা অস্ট্রেলিয়া ইয়াতে পাওয়া যাইতো, এটাও একটা কথা আছে। কিন্তু দেখেন যে পুরোপুরি কিন্তু এখানে বলা নাই যে অ্যানসেস্টর গুলোকে পাওয়া গেছে। এখানে শুধু বলছে যে তারা ডিসেন্ড হয়েছে এনশিয়েন্ট লাইন থেকে, কিন্তু তাদের পূর্বপুরুষকে ওই অঞ্চলগুলোতে পাওয়া গেছে এরকম বলা নাই। শুধুমাত্র বলছে যে অধিকাংশ প্যারটের জাতগুলা হচ্ছে আপনার এই অঞ্চলগুলায় পাওয়া যায়। হ্যাঁ, পূর্বপুরুষ নিয়ে কথা এখানে পুরোপুরি বলে নাই, কিন্তু এটা অপশন হতে পারে। আচ্ছা, আমরা অন্য অপশন গুলো দেখি। Had ancestors in a continent which later split up. এই যে দেখেন, এইটা বলা আছে, স্প্লিট আপ হয়েছে, তাদের অ্যানসেস্টর ছিল একটা কন্টিনেন্টে। কোন কন্টিনেন্ট? এই যে গোন্ডওয়ানা কন্টিনেন্ট, কন্টিনেন্ট অফ গোন্ডওয়ানা, সাউদার্ন কন্টিনেন্ট অফ গোন্ডওয়ানা, এই অঞ্চলে ছিল তাদের, এই যে অরিজিনেটেড মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, মানে কি তাদের পূর্বপুরুষ মিলিয়ন্স অফ ইয়ার্স এগো এই অঞ্চলে ছিল। হ্যাঁ, এবং কি বিফোর ইট ব্রোক আপ মানে কি ভেঙে যাওয়া, ওই গোন্ডওয়ানা কন্টিনেন্টটা ভেঙে পরে কি হয়েছে, সাউদার্ন হেমিস্ফিয়ারের কন্টিনেন্ট। এই ব্রেক আপ, স্প্লিট আপ, এগুলো কিন্তু সেম কথা, খন্ড বিখণ্ড হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, বুঝতে পারছেন? তাহলে এই ভেঙে গিয়ে তারা কি হয়েছে আপনার, মানে কোন একটা কন্টিনেন্টে তারা ছিল, তাদের পূর্বপুরুষরা, কিন্তু পরবর্তীতে এটা ভেঙে গেছে। এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় না আমাদের আনসারটা? বুঝতে পারছেন? এখানে বলাই আছে যে ইট ইজ সার্টেন দ্যাট প্যারটস অরিজিনেটেড, মানে কয়েক মিলিয়ন বছর আগে। হ্যাঁ, তাদের এখানে পুরোপুরি বলা নাই তাদের পূর্বপুরুষ,
কিন্তু পূর্বপুরুষ আপনার বুঝে নিতে হচ্ছে যে কয়েক মিলিয়ন বছর আগে থেকে যেহেতু আছে, তাহলে তো ওদের বাপ দাদা চাচা সবাই তো ওই অঞ্চলেই থাকে। হ্যাঁ, ওই অঞ্চলেই ছিল আগে। তো ওই অঞ্চলে তারা বসবাস করেছে। অঞ্চলটার নাম কি? সাউদার্ন কন্টিনেন্ট অফ গোন্ডওয়ানা, যেটা নাকি পরবর্তীতে ভেঙে গেছে, স্প্লিট আপ হয়ে গেছে বা ব্রেক আপ হয়ে গেছে। হ্যাঁ, এবং কি ভেঙে তারা সাউদার্ন হেমিস্ফিয়ার কন্টিনেন্টে পরিণত হচ্ছে। তাহলে আমার আনসারটা কি হয়? এটা মিলে যায় না পুরোপুরি? জি ভাইয়া জি। এটা তাহলে এই যে সিলেক্ট করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্যারটস এর বিক নিয়ে রাইটার কি বলেছে? প্যারটের ঠোঁট নিয়ে কোনো কথাবার্তা পাইনি আমরা, সামনে পাইলে ধরবো এই আনসার, এই কোশ্চেনটা। আচ্ছা চলেন এখন মিলাইতে থাকি পরবর্তী। The creatures that remained in those rainforests had to adapt to the drier conditions or face extinction. আচ্ছা, or face extinction, তাহলে কি বললো যে যে ক্রিয়েচার গুলা যেগুলা নাকি আপনার ওই শ্রিঙ্কিং রেইন ফরেস্ট যে ড্রাই আউট হয়ে গেল না, এবং কি আপনার কন্ট্রাক্ট করলো না, কন্ট্রাক্ট মানে হচ্ছে আপনার কমে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। হ্যাঁ, রেইন ফরেস্ট গুলা অনেক বড় ছিল, এটা কমে গেছে। আচ্ছা, তো এই কন্ট্রাক্ট হওয়া বা শ্রিঙ্ক হওয়া এগুলা একই, সংকুচিত হয়ে যাবে। তো বলছে যে যে ক্রিয়েচার গুলা যারা নাকি ওই রেইন ফরেস্টে ছিল, হ্যাড টু অ্যাডাপ্ট। অ্যাডাপ্টেশন নিয়ে কিন্তু কোশ্চেন আছে, কোথায় যেন দেখছিলাম আমরা। আচ্ছা, হ্যাড টু অ্যাডাপ্ট টু দ্য ড্রায়ার কন্ডিশনস অর ফেস এক্সটিংশন। তো ধরেন যে আপনি যে পরিবেশের থেকে বড় হয়েছেন, কিন্তু এখন ওই জায়গায় পানি শুকিয়ে গেছে, নদী ছিল আগে, এখন নদী নাই, কিন্তু আপনার তো ওই পরিবেশের সাথে মানায় নিতে হবে, আপনি তো মরে যাইতে পারবেন না, তাই না? বেঁচে থাকতে হলে মানাইতে হবে। আচ্ছা, ওই পাখিগুলো তাই করছে। Reacting to these desperate circumstances, the parrot family, typically found in jungles in other parts of the world, had populated some of the Australia's harshest environments. তো এখানে বলতেছে যে হচ্ছে আপনার এই অভিযোজন ক্ষমতা মানে অভিযোজিত হওয়ার সময়, মানায় নেওয়ার সময় তারা এই প্যারট ফ্যামিলি গুলোকে নর্মালি হচ্ছে আপনার জঙ্গলে এবং কি পৃথিবীর অন্যান্য পার্টে যেসব জঙ্গল ছিল ওইখানে ওরা চলে গেছে। বুঝতে পারছেন, ওরা শিফট হয়েছে বা চলে গেছে। Had populated some of the Australia's harshest environments. The parrots spread from ancestral forests through eucalypt woodlands to colonies the central deserts of Australia. তো তারা যে অঞ্চলে থাকতো ওইটা বাদ দিয়ে তারা অন্য অঞ্চলে চলে গেছে, ডেজার্টে চলে গেছে। হ্যাঁ, এন্ড অ্যাজ এ কনসিকুয়েন্স, এটার কারণে আপনি স্বাভাবিকভাবে যে অঞ্চলে থাকেন ওইটা বাদ দিয়ে যদি আপনি মরুভূমিতে চলে যান, তাহলে তো আপনার উপর বিরূপ প্রভাব পড়বে না? ঠিক পাখির ক্ষেত্রেও তাই। এবং কি অ্যাজ এ কনসিকুয়েন্স, এটা পরিণতি হিসেবে they diversified into a wide range of species with adaptations that reflect the many changes animals and plants had to make to survive in these areas. আচ্ছা, তাদের সার্ভাইভালের জন্য নরমালি অ্যানিমাল এবং প্ল্যান্ট গুলো যে চেঞ্জ গুলো আনে, এটা তারা করেছে। হ্যাঁ, তো তারা ডাইভার্সিফাই করেছে। আচ্ছা, তো আমরা এখানে কি পাইলাম বলেন তো? তারা হচ্ছে আপনার নরমালি যে অঞ্চলে থাকতো ওই অঞ্চলে তারা কঠিন পরিবেশ, হার্শ কন্ডিশন যখন দেখলো, হ্যাঁ, পানির অভাব বা বন কমে যাচ্ছে, এই কারণে তারা কি করলো? তারা হচ্ছে অন্য অঞ্চলে চলে গেল। হ্যাঁ, তো তারা অন্য অঞ্চলে চলে গেলে এই যে সেন্ট্রাল ডেজার্টস অফ অস্ট্রেলিয়াতে চলে গেল, এবং কি এটার পরিণতি হিসেবে তাদের হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ স্পিসিজে তারা ডাইভার্সিফাই হয়ে গেল, এটা এবং কি অ্যাডাপ্ট করলো। তো অ্যানিমাল এবং কি দ্যাট রিফ্লেক্ট দ্য মেনি চেঞ্জেস অ্যানিমাল এন্ড প্ল্যান্টস হ্যাড টু মেক। তো এটার দ্বারা প্রমাণিত হয় যে হচ্ছে আপনার অ্যানিমাল এবং কি প্ল্যান্ট গুলো, উদ্ভিদরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন চলে যায় বা মানায় নেয়, তখন অনেক কিছুর সাথে তাদের ইয়া করতে করে নিতে হয়, মানায় নিতে হয়, অবজড়িত হতে হয়। হ্যাঁ, এটাই বলছে। ভাইয়া 16 আচ্ছা চলেন নাম্বারটা তো, আনসার হবে 16 নাম্বার। 16 নাম্বার, ডেসক্রিপশন অফ হাউ প্ল্যান্টস মে অ্যাডাপ্ট টু অ্যাট্রাক্ট বার্ডস। আচ্ছা, বার্ডদের অ্যাট্রাক্ট করা নিয়ে কিন্তু কথা নাই, এইটুক নিয়ে কিন্তু কথা নাই। বুঝতে পারছেন, এটা নিয়ে কিন্তু আমার কথা নাই, যেহেতু পাখিদের অ্যাট্রাক্ট করে নাই প্ল্যান্ট গুলো। হ্যাঁ, নিজের প্রতি অ্যাট্রাক্ট করে নাই পাখিদেরকে, বা কিভাবে অ্যাট্রাক্ট করে এটা নিয়ে কথাবার্তা নাই, মানে হচ্ছে এটা আনসার হবে না। হ্যাঁ, পরে চলে যান। এক্সাম্পল অফ টু প্যারট স্পিসিস, দুইটা প্যারট ভাই স্পিসিস নিয়ে এখানে তো কথাবার্তা, এটাও নাই। ইউক্যালিপটাস উডল্যান্ডের কথা আছে, এখানে একটা প্লান্টস এর টাইপ হ্যাঁ, কলোনি। প্ল্যান্টের কথা আছে, প্ল্যান্টের কথা আছে, কিন্তু আপনার বার্ডদের অ্যাট্রাক্ট করার জন্য তারা
আপনার ইয়া করেছে, প্ল্যান্ট গুলো কোনো কিছু করেছে, এটা কিন্তু নাই। এখানে কিন্তু বলছে যে ডেসক্রিপশন অফ হাউ প্ল্যান্টস মে অ্যাডাপ্ট টু অ্যাট্রাক্ট বার্ডস, বার্ডদের অ্যাট্রাক্ট করে কিভাবে, তারা কিভাবে অ্যাডাপ্ট করে এই প্ল্যান্ট, এটা নিয়ে কিন্তু কথাবার্তা নাই। হ্যাঁ, আকর্ষণ কনফিউজড করে হওয়া এরকম যাবে না। কিছু নাই তো। হুম। আকর্ষণ করে এরকম কিছু তো এই প্যাসেজে নাই। হ্যাঁ, অ্যাট্রাক্ট করার মতো, আকর্ষণ করার মতো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন হাউ ভ্যারিড অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ রেজাল্টেড ইন ভ্যারাইটি অফ প্যারট স্পিসিস। আচ্ছা, এইটা কি ছিল বলেন তো? এই যে দেখেন, as a consequence they diversified into a wide range of species with adaptation. তো তাহলে কি তারা নতুন পরিবেশে যখন গেল তখন তারা ডাইভার্সিফাই করেছে তাদের বৈশিষ্ট্য বা তাদের আচরণ, তাদের পরিবেশ, এগুলোকে বৈচিত্র্যময় করেছে, এবং কি ওয়াইড রেঞ্জ অফ স্পিসিজে তারা এই অ্যাডাপ্টেশনের দ্বারা তারা কিন্তু পরিণত হয়েছে। বুঝতে পারছেন? বিভিন্ন টাইপের ভ্যারাইটি অফ স্পিসিজে তারা পরিণত হয়েছে। বুঝতে পারছেন? আগে যে কয়টা ভ্যারাইটি ছিল, ওই নতুন পরিবেশে গিয়ে তারা আরো ডাইভার্সিফাই হয়ে গেছে, আরো নতুন ভ্যারাইটি তৈরি করেছে। বুঝতে পারলেন? তো এটা কিন্তু অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপের কারণে হয়েছে। এই যে তারা এক জায়গা থেকে যখন দেখলো যে রেইন ফরেস্ট কমে যাচ্ছে, তখন তারা ডেজার্টে মুভ করলো। ডেজার্টে মুভ করার পরিণতিতে তাদের হলো দেখা গেল যে তারা ওই আগের মতো বৈশিষ্ট্য নাই, তারা নতুন পরিবেশে নতুন ভাবে মানায় নিছে, নতুন জাত বা আপনার ভ্যারাইটি উৎপন্ন হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হলো আমার এখানে বুঝাইছে, এই লাইনটা পড়লেই আপনি বুঝতে পারবেন। তাহলে এটার আনসার কি? ডি নাম্বার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে দুইটা আনসার পাইলাম আমরা, বাকি কয়েকটা আছে। আচ্ছা, চলেন দেখি। These evolutionary pressures helped mold keratin, the substance from which beaks, which breaks are made into a range of tools capable of gathering the new food types favored by various species of parrot. আচ্ছা, এখানে কি ব্রেকস হবে না বিগস হবে? Now, which breaks are made into a range of tools capable of gathering new food types favored by. আচ্ছা, the size of parrots short blunt beak, এই যেখানে আচ্ছা বলছে যে সাইজ অফ প্যারটস short blunt beak and the length of that beak's two curved upper section are related to the type of food the species eats. তো তাদের এই যে বিকের যে সাইজ, হ্যাঁ, ব্লান্ট বিক থাকে, এবং কি আপনার লেন্থ যেমন থাকে, বিকটা দৈর্ঘ্যে কতটুকু, এইটার উপর ডিপেন্ড করে, এবং কি কার্ভ থাকে, হ্যাঁ, বাঁকানো থাকে আপার সেকশন, এটা হচ্ছে রিলেটেড টু দ্য টাইপ অফ ফুড ইচ স্পিসিস ইটস। যতটা বাঁকানো থাকবে ওইটার উপর নির্ভর করবে যে তারা কি ধরনের খাবার খায়, বা ওইটা আপনার ব্লান্ট যদি থাকে বা শার্প যদি থাকে, হ্যাঁ, তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, বা কতটুকু লম্বা হবে ঠোঁটটা, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তাদের খাবার ডিপেন্ড করে যে তারা কি ধরনের খাবার খাবে। সবাই এক ধরনের খাবার খায় না। আচ্ছা, some have comparatively long beaks that are perfect for extracting seeds from the fruit. তো যাদের হচ্ছে আপনার লম্বা বিক থাকে, তারা কি করে, ওই যে কোনো ফল পাইলে ফলের ভিতর থেকে বীজগুলা বের করে তারা খায়। Others have broader and stronger beaks that are designed for cracking hard seeds. এবং কি আরো কিছু জাত আছে যাদের নাকি হচ্ছে আপনার আরো শক্ত বিক থাকে, হ্যাঁ, ঠোঁটটা আরো শক্ত থাকে এবং কি বড় থাকে, ব্রড থাকে, যেটা নাকি ডিজাইন হচ্ছে, আসলে সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে ক্র্যাকিং হার্ড সিডস। ধরেন যে কোনো, ওরা তো বীজ খায় পাখিরা, হ্যাঁ, তো ফলের ভিতরে যে বীজটা আছে ওইটা যদি শক্ত হয় তাহলে ওইটাকে চাবাতে বা ভাঙতে হেল্প করে, ক্র্যাক করতে হেল্প করে এই স্ট্রং বিক থাকলে, হ্যাঁ। আর যেগুলো হচ্ছে আপনার ছোট ছোট বীজ, ওইগুলো হচ্ছে নর্মালি লং বিক দিয়ে ওরা, যে পাখিগুলো আছে লম্বা বিকের, লম্বা ঠোঁটের, ওরা হচ্ছে এটাতে হেল্প করে ফলের ভিতর থেকে বীজ বের করতে। আচ্ছা, বিক নিয়ে কথা ছিল না আমাদের? বিক নিয়ে কোথায় যেন কথা দেখছিলাম, ভাইয়া MCQ তে মেবি ছিল। এমসিকিউ তে ছিল, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট প্যারটস বিক? এখন চলেন, আপনি আনসার পাবেন এখানে, অবশ্যই পাবেন এখানে, যেহেতু বিক নিয়ে কথা আছে তো এখানে আনসার পাবেন। দে আর লঙ্গার দেন দোজ অফ আদার বার্ডস। অন্য পাখির চাইতে এদের বিক গুলা লম্বা থাকে। এই লম্বা না খাটো অন্য পাখির সাথে তুলনাই তো দেয় নাই, হ্যাঁ, তাহলে বাদ দিয়ে অপশন। পরেরটা যান, দে আর মেড অফ ইউনিক ম্যাটেরিয়াল। কোন একটা ইউনিক ম্যাটেরিয়াল দিয়ে
এটা তৈরি। কোনো ইউনিক ম্যাটেরিয়াল বা যেটা নাকি অন্য পাখিতে পাওয়া যায় না, এই ধরনের ভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই রিলেটেড কোনো কথাবার্তা কিন্তু এখানে বলা নাই। তারপরে যান, দে আর ইউজড মোর ইফিশিয়েন্টলি দ্যান দোজ অফ আদার স্পিসিস। অন্য আহ, আহ, আপনার জাতের যে পাখিগুলো আছে এদের চাইতে এই প্যারটরা এই আপনার প্যারটের ঠোঁটটাকে মোর ইফিশিয়েন্টলি ইউজ করে, কার্যকারিতা ভালো হয় বা আপনার খুব কার্যকারী ভাবে ইউজ করতে পারে, কার্যকর হয়। এই রকম কথাবার্তা কি আমার এখানে ছিল যে অন্য পাখি চাইতে ওরা ভালো কাজ করতে পারে এটা দ্বারা? হ্যাঁ, এই রিলেটেড কথাবার্তাও আমরা পাইনি। তারপর অপশন কি ছিল, দে আর স্পেশালি অ্যাডাপ্টেড টু সুট দ্য ডায়েট। এটা নিয়ে কথা ছিল না? ডায়েট মানে ফুড, হ্যাঁ, জি স্যার। খাবার নিয়ে, খাবারের জন্য এই যে টাইপ অফ ফুড ইচ স্পিসিস ইটস, খাবারের উপর ডিপেন্ড করে তাদের বিকের সাইজ শেপ এগুলা চেঞ্জ হয়, এটা কথা ছিল। তাহলে এটা আমার আনসার। স্যার টাইম শেষ হলে কি হ্যাঁ, অটোমেটিক সাবমিট হয়ে যাবে? না না না, ওরা ওয়ার্নিং দিবে মোস্ট প্রবাবলি। দেখি, চলেন 9 মিনিট যাক, নতুন করে শুরু করা লাগবে তো। আচ্ছা, তারপরে দেখেন এটা থেকে আমরা কি পাইলাম, একটু সামারি করেন। বলছে ওদের কোড সম্পর্কে কথাবার্তা আছে এই প্যারাগ্রাফে, কোডটা কেমন হয়, কি কাজে ব্যবহার হয়, এটা নিয়ে কথা আছে। তো চলেন তো দেখি যে আমাদের এখানে কোড নিয়ে কোনো কিছু ছিল কিনা। ওয়ান পেয়ার অফ স্পিসিস সার্ভাইভ, না। প্ল্যান্টস অ্যাডাপ্ট টু অ্যাট্রাক্ট, না এটাও না। দুইটা পেয়ার অফ স্পিসিস, এটা নিয়ে কথা নাই। অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ, এটা তো হয়েছেই আনসার, এটা হয়েছে। প্যারট স্পিসিস ডিড নট সার্ভাইভ চেঞ্জেস টু হ্যাবিটেট, না এটা নিয়ে কথা নাই, কোড নিয়ে কোনো কথাবার্তা নাই। তাহলে ই নাম্বারও আমার আনসার হবে না। ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিংটা এরা বেশ একটু ট্রিকি দিছে, কারণ হচ্ছে আমরা সহজে আনসার পাচ্ছি না, কিন্তু সবগুলো প্যারাগ্রাফ কিন্তু আনসার হচ্ছে না প্রথম দিকেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে যান এফ নাম্বারে। Differently shaped beaks are not only adaptations that have been made during the developing relationship between parrots and their food plants. আচ্ছা, like all of Australia's many honey-eating birds, the rainbow-colored lorikeets, এই যে আপনার পাখির কিন্তু জাত আসতেছে, স্পিসিস আসতেছে। আপনার কিন্তু স্পিসিস নিয়ে 3টা প্রশ্ন আছে এখানে ইনফরমেশন ম্যাচিং। দেখেন, অস্ট্রেলিয়ার মেনি হানি ইটিং বার্ডস, যেমন হচ্ছে যারা মধু খায় অস্ট্রেলিয়াতে। তো মধু খাওয়া যেসব পাখি আছে ওগুলোর মধ্যে একটা হচ্ছে রেইনবো কালার্ড লরিকিডস, and the flowers on which they feed have been co-evolved with features such as the shape and color of the flowers adapted to the bird's particular needs. এখন আমাকে বলেন এটাতে কোনো আনসার আছে কিনা? এটুক পড়েন, সবাই পড়েন এবং আনসার বলেন। এখানে বলছে যে অস্ট্রেলিয়াতে যে একটা পাখি আছে যারা নাকি মধু খায়, হ্যাঁ, মধু খেকো যেসব বার্ড আছে তাদের মধ্যে একটা হচ্ছে রেইনবো কালার লরিকিডস। তো এই পাখিটা, হ্যাঁ, যে আপনার এই মধুটা কোত্থেকে খায়? অবশ্য মৌমাছির চাক থেকে খায় না পাখি। কোথা থেকে খায়? ফুলের থেকে খায়। হ্যাঁ, তো যে ফুলের উপরে বসে ওই ফ্লাওয়ারটা অন হুইচ দে ফিড, যে ফুল থেকে ওই মধুগুলা খায়, হ্যাভ কো ইভলভ, এগুলো হচ্ছে ইভলভ হয়েছে বা পরিবর্তিত হয়েছে। জি স্যার, অ্যান্সার আছে। আর সাথে সাথে ইভলভ হয়েছে উইথ ফিচার্স, কোনো কিছু, কোনো নির্দিষ্ট ফিচার দিয়ে, শেপ এন্ড কালার অফ দ্য ফ্লাওয়ার্স, ওই আপনার ফুলের শেপ এবং কি কালার, এগুলো দিয়ে ইভলভ হয়েছে। কি করার জন্য? যাতে করে ওই পাখিগুলো ইজিলি ওই ফুলগুলো দেখতে পারে, হ্যাঁ, এবং কি খাইতে পারে ওখান থেকে। চলো চলো। অ্যাডাপ্টেড টু দ্য বার্ডস পার্টিকুলার নিডস, পাখির যে প্রয়োজন, মানে সৃষ্টিকর্তার এটা সিস্টেম যে একজনে খাওয়াবে আর একজন খাবে, হ্যাঁ। কিন্তু ওই পাখি তো নর্মাল সব ফুলকে যদি একই রকম দেখে তাহলে তো ডিফারেন্সিয়েট করতে পারবে না। তো এই জন্য এই ফুলগুলাও, এই গাছগুলো, ওরাও নিজেরা অ্যাডাপ্টেড হয়, হ্যাঁ, যাতে করে ফুলগুলো মানে আপনার আহ, পাখিগুলো এখানে এসে বসে এবং কি মধু খায়। মধু খাইলে কি হবে? পরাগায়ন হবে। হ্যাঁ, যারা হচ্ছে আপনার বায়োলজি স্টুডেন্ট আছে তারা বুঝবেন যে ওখানে পরাগায়ন হবে। একই পাখি যদি আপনার বিভিন্ন ফুলের মধ্যে বসে তখন হচ্ছে ওই যে পোলেন কণাগুলা একটা যায় এবং কি পরাগায়ন হয়, ফুল থেকে ফলে পরিণত হয়। এটা গাছের জন্য উপকার। হ্যাঁ, জি স্যার। তো তাহলে আপনার এখানে আনসার কোনটা মিলে বলেন তো? হলো 6A যে a description of how plants adapt to attract birds, তাহলে এটা মিলে যাচ্ছে না আমার? জি ভাইয়া। পাখিদের অ্যাট্রাক্ট করার জন্য সে হচ্ছে আপনার ওই যে শেপ কালার এগুলো চেঞ্জ করে। আনসার হচ্ছে এফ।
ঠিক আছে, তারপরে যাই, এটা শেষ করি একটু। অ্যাট্রাক্টিভ ছিল, রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ কালার টু বার্ডস। হ্যাঁ, লাল হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ কালার। The flowers which depend on the birds for pollination, এই যেখানে পুরোপুরি বর্ণনা আছে যে যেগুলো পলিনেশনের উপর ডিপেন্ডেন্ট তাদের জন্য এই লরি কিডস পাখি যেগুলো আছে, টু গেজ হ্যাভ ব্রিসেলস which help them to collect as much as pollen as possible. পোলেন নিয়ে অন্য ফুলে যখন আবার বসে ওইটাতে দিয়ে দেয়, তাহলে ওই যে পোলেন কণাগুলা নিষিক্ত হয়ে ফলে পরিণত হয়। আচ্ছা, তো এটা নিয়ে আলোচনা ছিল আর কি, সেম ইয়াতে তো আনসার পাইছি আমরা। তারপরেরটা চলে জানাচ্ছি এমসিকিউ যেন কি ছিল এটা, not mentioned by writer advantage of nesting box, আচ্ছা নেস্টিং বক্স পাইনি আমরা। তারপরে যান, দেখেন আরেকটা বিষয়, যখন এখানে লেখা থাকবে আপনার প্রম্পটে যে আপনার একটা আনসার বারবার আসতে পারে, মোর দেন ওয়ান্স বসতে পারে, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে একই প্যারাগ্রাফে কিন্তু দুইটা আনসার থাকতে পারে। ধরেন এফ নাম্বারই এই 16 নাম্বারেরও আনসার, আবার ধরেন 20 নাম্বারেরও আনসার এফ এফ এর সাথে মিলে যায় আরেকটা পার্টে। ধরেন প্যারাগ্রাফের লাস্টের লাইন থেকে একটা আনসার আসছে, আবার প্রথম লাইন থেকে আসছে, তো একই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু দুইটা আনসার হতে পারে, তো এটা অস্বাভাবিক না। তো মোস্ট অফ দ্য টাইমস মেনশন করে দিবে ওরা যে এখানে মোর দেন ওয়ান্স আনসার থাকতে পারে, তখন আপনারা কেয়ারফুল থাকবেন। আচ্ছা, টুডে most of the world Australia's parrots inhabit woodland and open forest. তাহলে কি অস্ট্রেলিয়ার অধিকাংশ প্যারট গুলো কোথায় বসবাস করে? ওপেন ফরেস্টে, এবং কি এগুলো আপনার ওপেন ফরেস্টে থাকে, এবং কি এগুলোর নাম্বার গুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। The majority of nomadic are to some degree moving around to take advantage, feeding and breeding places. Two of the dry country parrots, the pink and দেখেন দুইটা জাত, two of the dry parrots, দুইটা জাত, কি কি জাত? পিঙ্ক এন্ড গ্রে গেলা, এটা হচ্ছে একটা নাম, এন্ড দ্য পিঙ্ক হোয়াইট এন্ড ইয়েলো করেলা, দুইটা স্পিসিস, হ্যাঁ, দুইটা স্পিসিসের পাখির নাম বলেছে। তো এই দুইটা পাখি হ্যাভ এক্সপ্যান্ডেড দেয়ার রিজনস ইন রিসেন্ট ইয়ার্স, তারা এক্সপ্যান্ড করেছে, একটা রিজিয়নে নাই, বা তারা যে এলাকার স্থানীয় ছিল ওই এলাকা থেকে অন্য এলাকায় বিস্তার করেছে, শুধুমাত্র ওই এলাকায় না অন্য এলাকায় পাওয়া যায়। They are among the species that have adapted well to the change brought about by European settlement. Forest-dwelling created grasslands where galahs and corellas thrive. তাহলে এটা বলছে যে এই স্পিসিস গুলো হচ্ছে অ্যাডাপ্ট করেছে, অ্যাডাপ্টেড ওয়েল টু দ্য চেঞ্জেস ব্রট অ্যাবাউট বাই ইউরোপিয়ান সেটেলমেন্ট। ধরেন মানুষ বাসা বাড়ি করেছে, কেউ ওইখানে গাছপালা কেটে ফেলেছে, হ্যাঁ, কিন্তু তারপরও এই পাখিগুলো অন্য এলাকায় গিয়ে বাসা বেঁধেছে, তারা সুন্দর কিন্তু অ্যাডাপ্ট করে ফেলছে নতুন এরিয়াতে গিয়ে। বুঝতে পারছেন, এটাই বলছে এখানে। আচ্ছা চলেন এখন দেখি তো যে দুইটা স্পিসিস এবং কি তারা অ্যাডাপ্ট করেছে, অন্য এরিয়াতে গিয়ে সুন্দর বাসা বেঁধেছে, হ্যাঁ, এগুলো নিয়ে কথাবার্তা আছে কিনা চলেন দেখি। আচ্ছা, এক্সাম্পল অফ ওয়ান প্যারট স্পিসিস, না এখানে দুইটা প্যারট আছে, এটা তো আনসার পাইছি। টু প্যারট স্পিসিস বেনিফিটেড ফ্রম চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের চেঞ্জের কারণে, হ্যাঁ, তারা বেনিফিটেড হয়েছে। কি বেনিফিট হয়েছে? দে কুড এক্সপ্যান্ড দেয়ার রেঞ্জেস, বুঝতে পারছেন, তারা বিভিন্ন এলাকাতে এক্সপ্যান্ড করতে পারছে, ছড়ায় যেতে পারছে, বুঝতে পারছেন, এইটা হচ্ছে তাদের কি হয়েছে, লাভ হয়েছে। বুঝতে পারছেন, একটা এরিয়াতে তারা মানে ইয়া নাই, তারা কমফোর্টেবলি অন্য এরিয়াতেও বসবাস করতে পারে। তাহলে কি এটাই আমার আনসার? হ্যাঁ, 17 জি। স্যার 30 সেকেন্ডের মতো আছে। আচ্ছা, তাহলে আরেকটা শুরু না করি, পড়তে থাকি আমরা। তাহলে 15 বাকি আছে এখানে, আরেকটা হচ্ছে 20 বাকি আছে, বাকিগুলো হয়ে গেছে না? হ্যাঁ, 15 আর 20, একটা প্যারট স্পিসিস আর এখানেও একটা প্যারট স্পিসিস। একটা হচ্ছে আপনার সার্ভাইভ করেছে এট দ্য এক্সপেন্স অফ অ্যানাদার, অন্য জাতের পাখির জন্য সে হইলো সার্ভাইভ করতে পারছে বিসর্জন দিয়ে। আরেকটা হচ্ছে আপনার সার্ভাইভ করতে পারে নাই হ্যাবিটেট চেঞ্জের কারণে। জি নাম্বারে ছিল। আচ্ছা, এটা তো গেল সার্ভাইভ করতে। এখন আমাদের দুইটা আনসার বাকি, 15 আর হচ্ছে 20। ওকে,
তারপরে যান, বাট আদার পেয়ার স্পিসিস ডিড নট ফেয়ার সো ওয়েল। তো এই দুইটা জাত হচ্ছে আপনার পিঙ্ক গ্যালা এবং কি পিঙ্ক গ্যালো করেলা, এরা ভালোই অভিযোজিত হয়ে গেছে, নতুন পরিবেশ মানায় নিতে পারছে। কিন্তু আদার প্যারট স্পিসিস ডিড নট ফেয়ার সো ওয়েল ওয়েন দেয়ার এনভায়রনমেন্টস ওয়ার অল্টার্ড। কিন্তু অন্যান্য প্যারট স্পিসিস যেগুলা ছিল, এই দুইটা জাত ছাড়া অন্যান্য জাত যেগুলা ছিল, এরা আসলে পরিবেশের সাথে মানায় নিতে পারে নাই। যখন আপনি পরিবেশ চেঞ্জ করছেন, তখন they did not fare so well, তারা মানায় নিতে পারেনি, অ্যাডাপ্ট করতে পারেনি ভালো, হ্যাঁ। The clearing of large areas of rainforest is probably responsible for the disappearance of the double-eyed pig parrot. এখানে দেখেন একটা স্পিসিস এর কথা বলছে, যারা নাকি আসলে ভালো সার্ভাইভ করতে পারে নাই ওই এরিয়া, মানে পরিবেশের চেঞ্জের কারণে তারা ইয়া করতে পারে নাই। The numbers of the ground parrots declined, দেখেন তাদের সংখ্যা হচ্ছে ডিক্লাইন করেছে, মানে কি মারা গেছে বা অন্য পরিবেশে চলে গেছে, হ্যাঁ, মারা গেছে বোঝাচ্ছে আর কি। When a great part of their habitat was destroyed, যখন তাদের পরিবেশ, থাকার পরিবেশটা বা বাসস্থান ধ্বংস করা হয়েছে, তখন কিন্তু তারা ডিক্লাইন করেছে, তাদের সংখ্যা কমে গেছে। And the training of coastal swamps, even some parrot species that benefited from the forest clearing at first are now confronted by a shortage of nesting sites due to further man-made changes. আচ্ছা, এখন এখানে কি বলছে? আর এটা 20 নাম্বার হবে, পাস্ট টেন্সে আছে, মিলে গেছে। হ্যাঁ, এই যে ডিড নট সার্ভাইভ, বুঝতে পারছেন? তাহলে সার্ভাইভ করতে পারে নাই, কোন একটা স্পিসিস সার্ভাইভ করতে পারে নাই। ওয়ান এ প্যারট স্পিসিস, কোন স্পিসিস? এই যে ডাবল আইড ফিগ প্যারট, ডিউ টু ইটস হ্যাবিটেট, নতুন পরিবেশে যাওয়ার কারণে, পরিবেশ চেঞ্জ করার কারণে তারা আর সার্ভাইভ করতে পারেনি। এটা আনসার হয়ে গেল। আচ্ছা, আরেকটা বলছিল কি, একটা প্যারট স্পিসিস যারা নাকি সার্ভাইভ করতে পারছে, কি জন্য? অন্য স্পিসিস এর বদৌলতে, বুঝতে পারছেন? অন্য স্পিসিস হয়তো মারা গেছে, তখন তারা হইলো সংখ্যায় বেড়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, তো এটা আমরা দেখি, চলে। নেস্টিং সাইট নিয়ে কথা ছিল, নেস্টিং সাইট নিয়ে কিন্তু আমার ইয়াতে কথা আছে, এমসিকিউ তে, লাস্ট এমসিকিউতে, ডিসঅ্যাডভান্টেজ অফ নেস্টিং সাইট, নেস্টিং বক্স। আচ্ছা, বক্সের কথা দেখবো। নিউ conditions also sometimes favor an incoming species over one that originally inhabited the area. তাহলে বলছে কি যে নতুন পরিবেশে অনেক সময় ফেভার অ্যান ইনকামিং স্পিসিস, ধরেন অন্য পরিবেশ থেকে, অন্য এলাকা থেকে একটা পাখি আসছে, হ্যাঁ,
ক্লাস কি আজকের হবে কেউ কি জানেন? লাস্টে মনে হয় কয়েক মিনিট কথা শোনা যায় না। না ভাইয়া শোনা যায়নি। আচ্ছা, তো ওইটাই আর কি। লাস্টে একটা দুইটা মেবি কোশ্চেন বাকি ছিল। তো এইভাবে সলভ করবেন আপনারা, হ্যাঁ, আনসার গুলো। যেটা হয় যে আপনার অনেক সময় কনফিউশন কাজ করে, তো রিডিং এর ক্ষেত্রে এটা একটু সমস্যা। আপনারা কনফিউজ না হয়ে কনফিডেন্টলি আনসার করবেন, এবং কি যেটা দেখবেন যে একদম মিলে গেছে ওইটা আনসার করে দিবেন, কনফিউশনের দরকার নেই। ভাইয়া, এই ক্লাসের ভিডিও দিবেন না? হ্যাঁ, ভিডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।